সৌম্য সরকার ছিটকে গেছেন পাকিস্তান সফরের দল থেকে ইনজুরির কারণে। মেহেদী হাসান মিরাজকে তার জায়গায় ডাকা হয়েছে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য। প্রশ্নের যে জায়গা, সৌম্য এবং মিরাজের প্লেইং রোল কি ন্যাশনাল টিমে এক? দুইজন কি একই রকম ব্যাটসম্যান, একই রকম বোলার, একই ধাঁচের ক্রিকেটার? না, অবশ্যই না। তাহলে এই যে সিলেকশনটা হলো, সেই সিলেকশনের কোন জায়গাটা ভুল হয়েছে? সিলেকশন পুরো প্রসেসটার কোথায় আসলে ভুলটা হয়েছে? মিরাজকে এখন ডাকা ভুল হয়েছে নাকি আগে না ডাকাটা ভুল ছিল? কোথাও না কোথাও তো একটা ভুল হয়েছেই। সেই ভুলের জায়গাটা আসলে কোথায়? দেখুন, আমি এই সিলেকশনটা দেখতে দেখতে ভাবছিলাম শুধুমাত্র নান্নু ভাইয়ের কথা, মিনাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন আগের সিলেকশন প্যানেলের কথা। তারা যদি এরকম একটা কল নিতেন, তা সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে কত সমালোচনা হতো, কত ট্রোল হতো, কত মিম তৈরি হতো। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নতুন সিলেকশন প্যানেল নিয়ে এখনো সেরকম কোনো কিছু আসলে হওয়ার মতো অবস্থাতে হয়তো বা যায়নি। কিন্তু যেইভাবে এই পুরো প্রসেসটা হ্যান্ডেল করা হলো, সেই পুরো জিনিসটা আসলে রাইট ওয়েতে আছে বলে তো মনে হয় না। এবং এইটা স্পষ্ট, এইটার জন্য আপনাকে বিরাট যে ক্রিকেট বিজ্ঞ হতে হবে তা নয়, এটা খালি চোখে দেখা যায়। কিভাবে খালি চোখে দেখা যায়? সৌম্য সরকারের ন্যাশনাল টিমে প্লেইং রোলটা কি? তিনি মূলত ওপেনার, মূলত টপ অর্ডার ব্যাটসম্যান, যিনি কয়েক ওভার তিনি যদি চান মাঝে মাঝে দলের প্রয়োজনে পেস বোলিংটাও আসলে করতে পারেন। আর মেহেদী হাসান মিরাজের রোলটা কি? তিনি মিডল অর্ডারে লাস্ট আমরা সিরিজে দেখেছি তিনি ন্যাশনাল টিমের পক্ষে ব্যাটিং করেছেন টি-20 ফরম্যাটে, সঙ্গে তিনি স্পিন বল করেন। ফলে সৌম্য এবং মিরাজ এই দুইজনের প্লেইং রোল ন্যাশনাল টিমে পুরোপুরি আলাদা। জাতীয় দলটা যে ঘোষণা করা হয়েছিল সেইটা আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে দুইটা সিরিজের জন্য। আরব আমিরাতের বিপক্ষে সিরিজটা আমরা 2-1 ব্যবধানে হেরে গেছি। যেই সিরিজটা আসলে 2 ম্যাচের হওয়ার কথা ছিল, সেই সিরিজটা 3 ম্যাচে গিয়ে দাঁড়িয়েছে এবং আমরা ওইখানটাতে হেরে লজ্জার 16 কলা আমাদের পূর্ণ হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা 5 ম্যাচের হওয়ার কথা ছিল, সেইটা কমে এখন 3 ম্যাচের। এখন ওই সিরিজ, আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দেখে আমরা যখন এইখানটাতে সৌম্য সরকার ইনজুরিতে পড়েছেন, আমরা আমাদের স্কোয়াডটা যখন চেঞ্জ করেছি, তখন স্বাভাবিকভাবে এখানে আরেকজন ওপেনারকে নেয়ার কথা, আরেকজন টপ অর্ডার ব্যাটসম্যানকে নেয়ার কথা। মেহেদী হাসান মিরাজকে কি কারণে নেওয়া হয়েছে? মেহেদী হাসান মিরাজকে নেয়ার মাধ্যমে আমার কাছে মনে হয় যে লিপু ভাইরা তাদের একটা ভুল স্বীকার করে নিয়েছেন, তাদের এই মিস্টেকটা অ্যাডমিট করে নিয়েছেন যে মিরাজকে প্রাথমিক দলে রাখা উচিত ছিল, রাখা দরকার ছিল, রাখা প্রয়োজন ছিল। কেননা আপনি যখন দেখবেন যে আগের মানে আমাদের যে দলটা, সেইখানে আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানদের অভাব নাই, আমাদের ওপেনারদের অভাব নাই। এইখানটাতে হচ্ছে গিয়ে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তামিম, লিটন দাসকে আমাদের চিফ সিলেক্টর বলেছেন যে 3 নম্বরে বিবেচনা করা হবে, অথচ তাকে আমরা সেকেন্ড টি-20তে আরব আমিরাতের বিপক্ষে দেখেছি ওপেন করানো হয়েছে। সঙ্গে এইখানটাতে ধরেন সৌম্য সরকার তো ছিলেন, তিনি সিলেকশনের জন্য অ্যাভেলেবেল ছিলেন না ইনজুরির কারণে, কিন্তু তিনি তো এই পুরো প্রসেসটার পার্ট ছিলেন। ওয়ারেজ আমাদের মিডল অর্ডার দুইটা ব্যাটসম্যান পর্যন্ত ছিলেন না, শুধুমাত্র একজন তাওহিদ হৃদয় ছিলেন। এবং সেই অভাবটা পূরণ করার জন্য আমরা শেখ মাহেদী হাসানকে দিয়ে প্রথম এবং তৃতীয় টি-20 ম্যাচে মিডল অর্ডারে তাকে খেলিয়েছে এবং সেইটা আসলে একটা ব্লান্ডারাস ডিসিশন, কোন রকম কোনো সংশয়ের জায়গা নেই। আমি তখনই বলেছিলাম যদি আপনারা এই জিনিসটাই করবেন, সেই ক্ষেত্রে কি কারণে মেহেদী হাসান মিরাজ আসলে স্কোয়াডটাতে থাকবে না? একটা টিম তৈরি করা হয়েছিল 16 সদস্যের টিম, যেই টিমটার মধ্যে ওপেনার আছেন 4 জন, 5 জনও আপনি শান্তকে ধরলে বলতে পারেন, কিন্তু মিডল অর্ডারে আপনি 4-5 নম্বরে ব্যাটসম্যান খুঁজতে গিয়ে আপনি আসলে একজনের বেশি কাউকে পাবেন না, শুধু তাওহিদ হৃদয় রয়েছেন। 6-7 নম্বরে আপনার জাকের আলী অনেক, শামীম পাটোয়ারি, তাদের কোনো বিকল্প আপনি পাবেন না। সো এতগুলো টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে, এতগুলো ওপেনার আপনি নিয়ে এই স্কোয়াডটার এরকম একটা ভারসাম্যহীন স্কোয়াডটা আপনি কিভাবে তৈরি করেন? এবং সেই মিস্টেকটাই তারা আসলে এইখানটাতে অ্যাডমিট করে নিয়েছে। আমার কাছে মনে হয় যে পাকিস্তান সফরের দলটাতে সৌম্য সরকারের জায়গায় মেহেদী হাসান মিরাজকে ইনক্লুড করে। দেখুন, ভালো কে করবেন, খারাপ কে করবেন সেটা হতেই পারে, সেটা অন্য আলোচনা। যেমন ধরুন সৌম্য সরকারকে যখন এই সিরিজের লাস্ট ম্যাচটার একাদশ ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তারা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যে ইনজুরির কারণে ওই লাস্ট ম্যাচটাতে সৌম্য অ্যাভেলেবেল সিলেকশনের জন্য ছিলেন না, এইটুকু জানানো হয়েছিল। কিন্তু প্রথম থেকেই যখন এই সিরিজটাতে সৌম্য একাদশে ছিলেন না, সেইটা আইব্রো রেইজ করার জন্য যথেষ্ট। কেননা আমাদের এই যে অবস্থা টপ অর্ডার ব্যাটিং এর, সেইখানে সৌম্য লাস্ট সিরিজটাতে তার একটা 40 রানের ইনিংস রয়েছে, এই অবস্থায় তাকে একাদশ থেকে বাদ দেওয়াটা হবে কেন, এটা একটা বিস্ময় হয়ে এসেছিল। পরে জানা গেল যে ইনজুরির কারণে তিনি আসলে সেই জায়গাটাতে তাকে খেলানো হয়নি, বা খেলানোর মতো অবস্থাতে তিনি সিলেকশনের জন্য অ্যাভেলেবেলই ছিলেন না।
সো আপনি ভালো করবেন, খারাপ করবেন, হবে হবে না সেটা অন্য আলোচনা, কিন্তু আপনি যখন একটি স্কোয়াড তৈরি করবেন সেই স্কোয়াডের জায়গাটাতে একটা ব্যালেন্স থাকবে না? আপনি টিম ম্যানেজমেন্টের কাছে কোচ বলেন, ক্যাপ্টেন বলেন, তারা হচ্ছে কি যেই মানে ওই সিরিজ চলাকালীন সময় তাদের সামনে আপনি যথেষ্ট বিকল্প রাখবেন না? এবং স্কোয়াডটা আপনি 16 সদস্যের করেছেন, এই জায়গাটাতে কোনো রকম কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই যে না আমরা আসলে সব জায়গাটাতে প্রত্যেকটা পজিশনে আপনার বিকল্প রাখতে হবে না। কিন্তু এতগুলা টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে মিডল অর্ডারটা এরকম খালি করে দেওয়ার মানে কোনো রকম কোনো ব্যাটসম্যান না থাকার, কোনো বিকল্প না থাকার কোনো যৌক্তিকতা আমি আসলে দেখতে পাই না। এবং মেহেদী হাসান মিরাজ যে লাস্ট সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছিলেন সেখানে যে তিনি যে খুব খারাপ খেলেছিলেন বিষয়টা সেটা নয়, কিন্তু মিরাজের ব্যাপারে কিরকম একটা অ্যালার্জি যেন দেখতে পাই বলেই এই আমাদের চিফ সিলেক্টর লিপু ভাই প্রেস কনফারেন্সে বলেন যে না যারা সিলেকশনের জন্য আছেন তাদেরকে তারা যেন 4 ওভার বোলিং করতে পারেন, সেইটা তিনি আসলে এনশিওর করতে চেয়েছেন স্কোয়াড তৈরির সময়। অথচ আমরা আরব আমিরাতের বিপক্ষে ম্যাচগুলো হেরেছি আমাদের 6 বোলিং অপশনের অভাবে, সেইটা তো একেবারে পুরোপুরি স্পষ্ট। আমাদের ন্যাশনাল টিমের ওই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন ভাই, মোহাম্মদ সালাউদ্দিন ভাই, তিনি আসলে বলেন যে বেস্ট প্লেয়াররাও অনেক সময় কম্বিনেশনের কারণে তাদেরকে দলে রাখা যায় না, যেই কারণে মিরাজকে রাখা যায়নি বিপিএল এর বেস্ট প্লেয়ার হওয়া সত্ত্বেও। সো আমি মনে করি যে ওইটার পরে তারা যে আসলে ভুলটা করেছেন আরব আমিরাতের বিপক্ষে ওই সিরিজটা দিয়ে, সেটা আসলে বুঝতে পেরেছেন, বুঝতে পেরেই যখন সৌম্য ইনজুরিতে পড়েছেন সেই ভুল শোধরানোর একটা চেষ্টার অংশ হিসেবে মেহেদী হাসান মিরাজকে স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে। আমার কাছে আসলে যেভাবেই বলেন না কেন আমার কাছে জিনিসটা ভালোই লেগেছে, ভালোই লেগেছে সেই সেন্সে যে অ্যাটলিস্ট গোয়ার্তুমি করে যে ভুল যেটা করেছি সেটা করেছি, আমরা যে এখানে সৌম্য সরকার ইনজুরির কারণে বাদ পড়েছেন আমরা আরো একজন ওপেনার তার জায়গাতেই নিব, এই গোয়ার্তুমি না করে যে তারা মিরাজকে এইখানটাতে ইনক্লুড করেছেন সেটা আমি মনে করি স্কোয়াডের ব্যালেন্স আনার ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে। বাট ইউ নেভার নো, আমি জানি না, এমনও হতে পারে যে মিরাজকেও তারা আসলে ওপেনার হিসেবেই দলে নিয়েছেন, যে সৌম্য নেই মিরাজকে আসলে ওপেনিং এর বিকল্প হিসেবেও নিয়েছেন কিনা আমি জানি না। যেইভাবে আসলে আমাদের এখন ক্রিকেট কাজ করছে, আমাদের ক্রিকেটের বিভিন্ন পর্যায়গুলো টিম সিলেকশনের সিলেকশন প্যানেল বলেন, কোচ ক্যাপ্টেনের এই জায়গাগুলোর থেকে যে সমন্বয়ের অভাব আসলে দেখতে পাই, তাতে মিরাজকে কি আসলে আবার ওপেনার হিসেবেই নেওয়া হয়েছে কিনা সেটা জানি না। সেটা যদি না হয় তাহলে আমি বলবো যে সে মিডল অর্ডারের একটা বিকল্পের ভাবনা, সঙ্গে হচ্ছে গিয়ে মিরাজের প্রয়োজন পড়লে মানে 2-1 ওভার বোলিং, এইটা আসলে স্কোয়াডের ভারসাম্য তৈরির ক্ষেত্রে একটা রোল প্লে করবে বলে আমার কাছে মনে হয়। সিলেকশন প্যানেল গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন তারা যে তাদের মিস্টেকটা অ্যাডমিট করে আরব আমিরাতের বিপক্ষে আর পাকিস্তানের বিপক্ষে এই দুইটা সিরিজেরই তো দল দেওয়া হয়েছিল, সেই স্কোয়াডটা যে আসলে ভারসাম্যপূর্ণ হয়নি সেইটা অ্যাডমিট তারা করে নিয়েছেন সৌম্য সরকারের ইনজুরির পর মেহেদী হাসান মিরাজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে। আমার ইন্টারপ্রিটেশন অন্তত পক্ষে সেরকমই মনে হচ্ছে। আপনি কি বলবেন?